জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই শেষ করা হবে বললেন আসিফ নজরুল। বিচার হচ্ছে না কোনো গাফলতি। সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না মন্তব্য মির্জা ফখরুলের। দীর্ঘকাল অনির্বাচিত সরকার থাকা ঠিক নয়। শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছেন শেখ হাসিনা। অভিযোগ জামায়াতে আমিরের। আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। কুষ্টিয়ায় বেসামাল চালের বাজার সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। ধানের বাড়তি দামের অজুহাত মিল মালিকদের। এবং সারা দেশে দ্বিতীয় দিনের মতো নৌ শ্রমিকদের কর্মবিরতি। জাহাজের 7 খুনের বিচার, ক্ষতিপূরণ ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতের দাবি। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে নিয়ম মেনেই বিচার শেষ করা হবে। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে আয়োজিত গুম হত্যা বিষয়ক সংলাপে একথা বলেন তারা। আওয়ামী লীগের 15 বছরে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় রাজনৈতিক বিরোধের জেরে গুম খুনের ঘটনা ঘটেছে কয়েক হাজার। কেউ ঘুম থেকে ফিরে এসেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। আমি তো মনে করি যে ধরেন যে অন্তত 1000। এমন প্রেক্ষাপটে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শেষ দিন আলোচনা করা হয় গুম খুন, জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে। খাবার সহায়তা এবং অর্থ সাহায্য এগুলো সংলাপের শুরুতে বিগত সরকারের আমলে গুম হওয়া বিভিন্ন ছাত্রদলের নেতারা গুমের সময়কার করুণ নির্মমতার অভিজ্ঞতা তুলে ধরেন। এই গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচার করার একটা ক্যাটাগরি সেট করা দরকার। খুন, মিথ্যা মামলা, নির্যাতন এবং সর্বশেষ জুলাইয়ের গণহত্যা, পুরোটাই কিন্তু একটা পর্ব। অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ইতিহাসের দায়বদ্ধতা থেকেই এই বিচার করতে হবে। 4টি প্রধান গণহত্যা, জুলাই আগস্ট হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ধারাবাহিক গুম ও বিচার বহির্ভূত হত্যা, এই 4টি গণহত্যার বিচারের কাজকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা ও চিফ প্রসিকিউটর বলেন, আগামী বিজয় দিবসে এইসব গণহত্যার বিচার সম্পন্ন করে উদযাপন করব। আমাদের প্রধান ফোকাস হচ্ছে গুম এবং মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা যে অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড এবং যারা একদম সর্বোচ্চ জায়গায় বসেছিলেন, বসে থেকে অপরাধগুলো সংঘটিত করেছেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের বিচার করা। বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। বিচার কার্যক্রম গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনেই বিচার কাজ শেষ করা হবে বলে জানান বক্তারা। আমরা একটা টিম করি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃত নির্বাচন বিলম্বিত করছে এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনজীবনের স্বস্তি ফেরাতে সরকার কাজ করা দূরে থাক, কোনো উদ্যোগই নিতে পারেনি দাবি করে বলেছেন, দেশে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে দরকার নির্বাচিত সরকার। ভোটারের বয়স নির্ধারণে প্রধান উপদেষ্টার বক্তব্য নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজনে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র মোকাবেলায় একটি নির্বাচিত সরকার জরুরি দাবি করে নির্বাচন আদায়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার কেবলমাত্র পারে সমস্ত বৈদেশিক ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে।
দেশে যে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে তা নির্বাচিত সরকার আসলে কমে আসবে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, জনজীবনে স্বস্তি ফেরানোর উদ্যোগ না নিয়ে অন্তর্বর্তী সরকারের অনেকে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। আমরা সরকার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। ভোটারের বয়স নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টার করা বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। এই জিনিসটা তো কনসেনসাস না। আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, এটা ইলেকশন কমিশনকে ছেড়ে দিন, লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। এদিকে দীর্ঘ 13 বছর পর দেশে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অনেকে বলতে পারেন আপনারা আমি এই কষ্ট করেছি, আমি এইটুকু করেছি, কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছেন শেখ হাসিনা বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তিনি। এদিকে অন্য এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতা এলে সবার আগে দেশের শিক্ষা নিয়ে কাজ করবে। কায়েস রাহাতের প্রতিবেদন। খেলাফত মজলিসের সম্মেলনে উপস্থিত হয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামিক দলগুলোর প্রতি ঐক্যের ডাক দেন। বলেন, যেন দলগুলোকে বিভক্ত করে কেউ সুবিধা না নিতে পারে। এ সময় জামায়াতের আমির অভিযোগ করে বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন, এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল, যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে, রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে। এদের খুনের ইতিহাস নতুন নয়। এদিকে জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, জামাতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশে শিক্ষা নিয়ে কাজ করবে। এ সময় আহত ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর। এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেন। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে, সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা তাদের দুঃসহ স্মৃতিচারণ করেন। একই সঙ্গে সরকারের কাছে তাদের চিকিৎসা ও এই গণহত্যার দোষীদের বিচার দাবি করেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে আগুন জ্বললে ভারতও নিরাপদ থাকবে না। আর বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল মামুনুল হক বিএনপি জামায়াতকে হুঁশিয়ারি করে বলেন, যদি তাদের জন্য ঐক্য নষ্ট হয় তবে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। আর খেলাফত মজলিসের আমির বলেন, সংস্কার সঠিকভাবে করতে হবে ও দেশ গড়ায় ঐক্য ধরে রাখতে হবে। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে যুক্ত হয়ে এইসব কথা বলেন তারা। বিস্তারিত প্রতিবেদনে।
দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারী আওয়ামী শাসনের জুলুম অত্যাচারেই কোনো বড় সমাবেশ করতে পারেনি খেলাফত মজলিস। জুলাই অভ্যুত্থানের পরে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভেদ নয় ঐক্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড় পরিসরে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের আয়োজন করে তারা। সাবেক আমির মোহাম্মদ ইসাকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নেতারা। ৩৬ জুলাই বাংলাদেশে কারবালা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত হন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বলেন, নতুন বাংলাদেশ তৈরির লড়াই অব্যাহত রাখতে হবে। 15 বছর শাসন করেছেন, শেষের দিকে মানুষকে মানুষ মনে করতেন না এবং বলতেন খুব দম্ভ ভরে শেখ হাসিনা পালিয়ে যায় না। দেখেছেন তিনি কি রকম লজ্জাজনকভাবে পালিয়ে গেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভারত বাংলাদেশে আগুন জ্বালালে সেই আগুনে তাদেরকেও জ্বলতে হবে। এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে এটাই ভাবত। হাসিনা চলে গেছে, সরকারের পতন হয়ে চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল মামুনুল হক বলেন, বিএনপি জামাতের জন্য ঐক্য নষ্ট হলে জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। জাতীয় নেতৃবৃন্দ যদি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য ঐক্যবদ্ধ কোনো কর্মসূচির ঘোষণা করে, টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে একসঙ্গে ভূমিকা পালন করার জন্য প্রস্তুত থাকবেন কিনা? এ সময় খেলাফত মজলিসের আমির বলেন, সংস্কার সঠিকভাবে করতে হবে আর ষড়যন্ত্র রুখতে নিজেদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই সংস্কারটা যেন সঠিক হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশের মুসলমান, কোরআন সুন্নাহ মোতাবেক এই সংস্কার হতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে চলতে দেওয়া হবে না। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় বেসামাল হয়ে পড়েছে চালের বাজার। সপ্তাহ ব্যবধানে বাজারের সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। বাড়তি দামের বোঝায় অস্বস্তিতে ভোক্তা। তবে কি কারণে চালের বাজারের এমন অস্থিরতা জানেন না খুচরা বিক্রেতারা। মিল মালিকরা বলছেন, ধানের বাড়তি দামের কারণেই বাড়ছে চালের দাম। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আমন মৌসুম শেষ হতে না হতেই বেসামাল হয়ে পড়েছে কুষ্টিয়ার চালের বাজার। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম নতুন করে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। বাজার নিয়ন্ত্রণে সরকারের চাল আমদানি ও স্থানীয় প্রশাসনের সাথে দফায় দফায় মিল মালিকদের বৈঠকের পরেও কমছে না চালের দাম। কুষ্টিয়ার বাজারগুলোতে সরু মিনিকেট চাল 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 76 টাকা কেজি দরে। কাজল লতা চাল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 71 টাকা কেজি। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তবে কেন, কি কারণে চালের দাম বাড়ছে তাও জানেন না খুচরা বিক্রেতারা। বৈশাখ মাসে ধান ওঠে মিনিকেট চাল, এই না ওটা পর্যন্ত দাম কমবে না, বরঞ্চ আরো বাড়তে পারে। তারা হিসাবতই বাড়াচ্ছে না, ধানের থেকে ধান কিনে চালের পর এটা হচ্ছে আমরা কোনো রকমই বুঝতে পারছি না। তবে আমরা মিলারদের কাছে জিজ্ঞেস করলে বলছে ধানের দাম বেশি। এদিকে দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। দাম বৃদ্ধিকে অযৌক্তিক দাবি করে দুষছেন প্রশাসনের তদারকির অভাবকে। যেভাবে চালের দাম বাড়ছে দফায় দফায় 100 টাকা হইতে বেশি দিন লাগবে। মনিটরিং এর হচ্ছে অভাব আমি মনে করি। হয়তো সরকার থেকে হোক, ভোক্তা অধিকার থেকে হোক, মনিটরিং করলে পারে ইনশাল্লাহ হচ্ছে এটা মেনটেন করা যেতে পারে। আর বরাবরের মতোই মিল মালিকরা বলছেন, ধানের বাড়তি দামের কারণেই বাড়ছে চালের দাম। ধানের বাজার ছিল 1200 টাকা, সেই ধান আজকে 1350 টাকা। যে ধান ছিল 1350 টাকা সেই ধান হয়েছে 1500 টাকা। উৎপাদনে ঘাটতি হওয়ার কারণে চাহিদার পরিমাণ বেশি হয়েছে। মিল সংখ্যা সবারই কম বেশি মিল চালাইতে হয়, যার কারণে চাহিদা ধানের বেশি হওয়ার কারণে ধানের দাম বৃদ্ধি হয়ে গেছে। ওই গতানুগতিক হয়ে বাজারে চালের দাম। তবে বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, চালের দাম বৃদ্ধির সাথে জড়িতদের তথ্য সংগ্রহ করছেন তারা, দ্রুতই নেবেন ব্যবস্থা। ক্রয় রসিদগুলো সেগুলো কিন্তু আমি যথাযথ ভাবে দাখিল করেছি এবং আমরা অনর যে ব্যাপারে একটা মোবাইল কোড কঠোরভাবে করবো, আমরা যা প্রমাণকগুলো সংগ্রহ করছি। সরকারের নানামুখী পদক্ষেপের পরেও দেশের চালের বাজারের অস্থিরতা না কমার কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকেই দুষছেন সাধারণ ভোক্তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চট্টগ্রামে সবজির দাম কমলেও চড়া মাছ মাংসের দাম। লক্ষ্মীপুর ও মানিকগঞ্জে কমেছে শীতকালীন সবজির দাম, তবে মানিকগঞ্জে দেখা দিয়েছে বোতলজাত তেলের সংকট।
কোম্পানি থেকে খুচরা বিক্রেতাদের তেল না দেওয়ার অভিযোগ উঠেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে পর্যাপ্ত সরবরাহ রয়েছে সয়াবিন তেলের। দাম কমেছে শীতের সবজির। আগের ১০০ টাকার সবজি এখন বিক্রি হচ্ছে ৪০-৫০-এ। তবে পুরাতন চালে কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এদিকে মাছ মাংসের বাজারেও স্বস্তি মিলছে না মধ্যবিত্তের। রুই মাছ 350, আপনার চিংড়ি বলতে 1000, পিকুরি পাবদা 400। মানুষের এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তো কি করবো, খেতে তো হবে, কষ্ট হচ্ছে এখন। মাছের দাম বাড়তি কারণে যে আপনার একটু শীতকাল কুয়াশার জন্য মাছ একটু কম করতেছে। অল এভারেজ মুরগির দাম প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা করে বাড়ে গেছে। তেলের সরবরাহ আগের থেকে অনেকটা বাড়তি নতুন এমআরপি হিসাবে। চাউল আপনার পার কেজিতে আপনার মোটা থেকে চিকন চাল পর্যন্ত পার কেজিতে 5 থেকে 6 টাকা করে বাড়ছে। আগে যে সবজি আপনার নতুন আলু 120 টাকা 100 টাকা ছিল, এখন 50 থেকে 60 টাকা নতুন আলু। সরবরাহ বেশি থাকায় শীতকালীন শাকসবজির দাম কমতে শুরু করেছে লক্ষ্মীপুরেও। ফুলকপি, পাতাকপি, বেগুন 40, আলু 50, গাজর 60 ও টমেটো বিক্রি হচ্ছে 70 টাকায়। দাম কমায় খুশি ক্রেতারা। ফুলকপিও সস্তা, শীতের সবজি যা আছে সবই সস্তা, মোটামুটি সাশ্রয়ী আছে, এখন কিছুটা কম আছে। বৃহস্পতিবারে ছিল একরকম, আসছে 4-5 টাকা উল্টে বাড়ে গেছে। তারপর রসুনের দাম মোটামুটি সীমিত আছে, 170 টাকা 80 টাকা চলে রসুন। শাকসবজি মোটামুটি নিয়ন্ত্রণে আছে, কপি 40 টাকা, সিম 50 টাকা, আর শসা হলো 30 টাকা। এদিকে ভিন্ন চিত্র মানিকগঞ্জে। বেড়েছে পেঁয়াজের দাম, মিলছে না বোতলজাত সয়াবিন তেল। তাই বাধ্য হয়েই খোলা তেল কিনছেন ক্রেতারা। অন্যদিকে কোম্পানি থেকে তেল দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন খুচরা বিক্রেতারা। বাজারে আসে দেখতেছি আলু পেঁয়াজের দাম আবার ঊর্ধ্বমুখী, তো বাজার করার জন্য আছে, বাজারে তেলই নাই। 2 দিন আগে পেঁয়াজ আসলে 44 টাকা 42 টাকা পাইকারি, সেই পেঁয়াজ আজকের বাজার আল্লাহ বলে 54 টাকা পাইকারি ভাই। আমরা কোম্পানির কাছে চাইতেছি, কোম্পানি বলতেছে যে তেল আমাদের কাছে নেই। তেল দাম বাড়বো কি বাড়িয়ে আপনি 7 লিটার এইভাবে কোম্পানিরা বলে। ভোজ্য তেল নিয়ে ভোগান্তি কমাতে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ভোক্তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্বিতীয় দিনের মতো নৌ শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রামের কর্ণফুলী, নারায়ণগঞ্জের শীতলক্ষা এবং পটুয়াখালীর পায়রা বন্দরে জাহাজ নোঙ্গর করে কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা। হত্যার বিচার, নিহত পরিবারকে ক্ষতিপূরণ এবং নৌযানে নিরাপত্তা নিশ্চিত না হলে ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এমন পরিস্থিতি চললে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহ সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো নৌ শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রামের কর্ণফুলীর পাড়ে নদীতে নোঙ্গর করা শত শত লাইটার জাহাজ। অলস দিন কাটাচ্ছেন মাঝি মাল্লারা। 16টি ঘাটসহ দেশের অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহনও পুরোপুরি বন্ধ। কর্মবিরতির সমর্থনে শনিবার সকাল থেকে নগরীর ঘাটগুলোতে বিক্ষোভ করেন নৌযান শ্রমিকরা। এদিকে এমন পরিস্থিতি চললে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহ সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। নিহতদের 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে এবং সাদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তর ওদের আহ্বান জানাচ্ছি। আমাদের যে ধর্মঘটটা দিয়েছি এখনো পর্যন্ত আমাদের কোনো প্রক্রিয়া পাওয়া পর্যন্ত আমরা আমাদের ধর্মঘট চালিয়ে যাব। আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট সমাপ্ত করে অচিরেই সরবরাহ ব্যবস্থা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। না হলে পরে আমাদের বিভিন্ন শিল্পপণ্য এবং অন্যান্য যে এসেনশিয়াল কমোডিটি আছে সেগুলি সরবরাহে বড় ধরনের একটি সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জেও শীতলক্ষার তীরে জাহাজ নোঙ্গর করে কর্মবিরতিতে শ্রমিকরা। সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। এ সময় দ্রুত হত্যার সঠিক বিচার, নিহত পরিবারকে ক্ষতিপূরণ এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। সকল জায়গায় দেখেছি আমি পণ্য খালাস বন্ধ রয়েছে এবং আমরা বলেছিলাম যে যাত্রীবাহী লঞ্চগুলিকে আমরা এই কর্মসূচির আওতার বাইরে রেখেছি যাত্রীদের কথা চিন্তা করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা না দেওয়ার কারণে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা আজকে সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে
আমরা কি কর্মসূচি পালন করব। পটুয়াখালীতে ধর্মঘটে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম। শুক্রবার রাত থেকে বন্দরের সব মাদার ভেসেল ও লাইটারেজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখে শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্বিতীয় দিনের মতো নৌ শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে জাহাজ নোঙ্গর করে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। এ নিয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, শ্রমিকদের লাগাতার কর্মসূচিতে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহ সংকটের শঙ্কা তৈরি হয়েছে কি, বিস্তারিত জানাবেন। শ্রমিকদের যে লাগাতার ধর্মঘটের কারণে কিন্তু অনেকটা স্থবিরতা বিরাজ করছে বন্দরগুলোতে। কারণ আমরা গতকালকে থেকে দেখেছি চট্টগ্রাম নগরীর কর্ণফুলী সহ অন্যান্য যেসব ঘাট আছে সবগুলো ঘাটে কিন্তু বিভিন্ন ধরনের নৌযানগুলো কিন্তু বন্ধ রেখে কিন্তু বিক্ষোভ করছেন শ্রমিকরা। তারা যেটি বলছেন যে চাঁদপুরে যে 7 শ্রমিককে হত্যা করা হয়েছে সে হত্যাকাণ্ডে যদি সুষ্ঠু তদন্ত না হয় এবং যারা অভিযুক্ত তাদেরকে যদি বিচারের আওতায় আনা না হয় তাহলে তাদের যে লাগাতার ধর্মঘট সেটি তারা চালিয়ে যাবেন। ইতিমধ্যে ধর্মঘটের কারণে কিন্তু চট্টগ্রাম বন্দর সহ কর্ণফুলী ঘাটে যেসব মাদার ভেসেল সহ অন্যান্য জাহাজ রয়েছে যেগুলো থেকে পণ্য খালাস করা হবে সেই পণ্যগুলো কিন্তু খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম থেকে দেশের অন্যান্য জায়গায় যেসব নৌ রুটে কিন্তু নৌবাহী যেসব যান রয়েছে বোট ট্রলার এবং জাহাজ সেগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। এতে করে আসলে ভোগ্যপণ্যের প্রতি একটি চাপ পড়বে বলে বলছেন ব্যবসায়ীরা। কারণ আজকে সকালেও দেখেছি নৌযান যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু তাদের নৌযানগুলো অবরুদ্ধ রেখে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং বন্ধ রেখেছেন। পাশাপাশি শুধুমাত্র যাত্রী পারাবার যেসব বোট নৌযান ট্রলার রয়েছে সেগুলো তারা চালু রেখেছেন, কিন্তু পণ্যবাহী যতগুলো বোট জাহাজ এবং শিপ রয়েছে সবগুলো তারা বন্ধ রেখে তাদের যে বিক্ষোভ কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন তাদের দাবি হচ্ছে যে নৌযান শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদেরকে যদি আইনের আওতা না হয় এবং এই ঘটনায় যদি সুস্থ তদন্ত করা না হয় তাহলে তাদের যে ধর্মঘট সেটি তারা চালিয়ে যাবেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটি বলেছেন নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে কিন্তু যে আমদানি রপ্তানি সেটি দেশের অভ্যন্তরীণ দেশের বিভিন্ন জায়গায় বন্দরগুলো যে আমদানি রপ্তানি সেটি কিন্তু কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে শিল্পের যেসব কাঁচামাল রয়েছে সেগুলো কিন্তু প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করবে। কারণ আরো দু একদিন যদি এই ধর্মঘট অব্যাহত থাকে তাহলে বিভিন্ন শিল্পের যেসব কাঁচামাল আমদানি করা হয়, কারণ নৌপথে নিরাপত্তার কারণে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু নৌযানে নৌ পরিবহনে কিন্তু তারা অভ্যস্ত, সেই জন্য কিন্তু তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে ধর্মঘট যদি নিরসন করা না হয় তাহলে এই ধর্মঘটের কারণে কিন্তু অন্যান্য ভোগ্যপণ্য থেকে শুরু করে সবগুলো পণ্যের উপর একটা আলাদা একটা চাপ বাড়বে। কারণ সামনে যেহেতু রমজান ঘনিয়ে আসছে ধীরে ধীরে, সেজন্য কিন্তু এখন থেকে অনেক ব্যবসায়ী কিন্তু পথে পণ্য পরিবহন নিয়ে, কারণ তারা ভোগ্যপণ্য মজুত করছেন, যদি এটা না হয় তাহলে তাদের যে চাপ সেটি ধীরে ধীরে বাড়তেই থাকবে। ব্যবসায়ীরা বলছেন যত দ্রুত সম্ভব নৌযান শ্রমিকদের সাথে বসে কিন্তু এই সমস্যার সমাধান করা জরুরি। কারণ আমরা আজকে যেটি দেখেছি চট্টগ্রাম কর্ণফুলী নদীতে কিন্তু বেশ কয়েকটি মাদার ভেসেল কিন্তু পণ্য বোঝায় মাদার ভেসেল সাগরের মাঝে রয়েছে, সেগুলি পণ্য খালাস না হওয়ার কারণে দুশ্চিন্তা রয়েছেন ব্যবসায়ীরা। তো যত দ্রুত সম্ভব এই নৌযান শ্রমিক ধর্মঘট দ্রুত প্রত্যাহার করে তারা যেন এই দাবি মেনে না হয় সেই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এই ছিল নৌযান ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী AKM নাজিম। সড়ক দুর্ঘটনায় পরিবারের 4 সদস্যকে হারিয়ে দিশেহারা ইকবাল হোসেন। শুক্রবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনায় নিহত 6 জনের 4 জনই একই পরিবারের। মুন্সিগঞ্জ সিরাজদি খানের নন্দনকোনা গ্রামে কবরস্থানে দাফন করা হয় তাদের। এই ঘটনায় এলাকা জুড়ে নামে শোকের ছায়া। সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। স্ত্রী, 2 মেয়ে ও ছোট্ট নাতিকে হারিয়ে শোকে স্তব্ধ ইকবাল হোসেন। পাশাপাশি সমাহিত করেন সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী আমিনা আক্তার এবং 2 মেয়ে ইমি ও রিহাকে। নাতিকে সমাহিত করা হয় দাদার বাড়ি নোয়াখালীতে। ক্ষোভ জানিয়ে বলেন, সব সরকার সড়ক উন্নয়ন করলেও কেউই নেয়নি দুর্ঘটনা কমানোর উদ্যোগ। এমন শোক যেন আর কাউকে সইতে না হয়, সেজন্য সবাইকে আহ্বান করেন নিরাপদ সড়ক নিশ্চিতে সজাগ হতে। আওয়ামী লীগ বিএনপি এর সাথে যত সরকার আছে মানুষের রাস্তার নিরাপত্তার কোনো উন্নয়ন করে নাই, রাস্তা উন্নয়ন করছে। নিরাপদ সড়ক চাই, প্রতিটা ঘরে সারা বাংলাদেশে একটা স্লোগান হোক, আমি এই চাই, আর কিচ্ছু চাই না। একই পরিবারের 4 জনকে হারিয়ে দিশেহারা স্বজনরা।
সব শেষ, নাতি বাগনি সব শেষ, বোন সব শেষ। দুইটা ভাইয়া একটা নাতি স্ত্রী, ওর দুনিয়ার মধ্যে কেউ নাই, কিলিয়া বাঁচবো। 4 জন মারা গেছে, আমরা এদের সবার বিচার চাই। আর 4 জন অসুস্থ, এরা ক্লিনিকে আছে। এই ঘটনায় মুন্সিগঞ্জের সিরাজদি খানের পুরো নন্দনকোনা গ্রামে নেমে আসে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসীরাও। বেপরোয়া বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ওই ডাইরেক্ট আইসা কি করছে, দেখছে টুল প্লাজার সামনে ব্রেক মারছে, দেখছে ব্রেক নাই, ওই ডাইরেক্ট আইসা প্রাইভেটের ভিতরে মাইরা দিছে। ওই নিশ্চয় নিশা নুশা খাইছে। আর যেখানে মারা গেছে ওইখানে মারা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, ব্রিজ টোল দেওয়ার সময় ঠিক আছে, মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোট্টখাটো হোক বড় হোক অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে। তো আমাদের দাবি এটা একটু খুঁটিতে দেখা হোক, কেন এই রোডে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এটা তদন্ত কমিটি গঠন করে এটার বিচার চাই। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। মামলা প্রক্রিয়াধীন আর আসামির গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। দ্রুত বেপরোয়া বাস চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নড়াইল সদর উপজেলায় ধর্ষণে এক নারী ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় ফারুক মোল্লা নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে মাগুরার হরিশপুরে আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাজিদুল ইসলাম জানান, ইউপি সদস্যকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরই মধ্যে জড়িত একজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার সদর উপজেলার মাইচপাড়া ইউনিয়নে ওই ইউপি সদস্য টিসিবির পণ্য বিতরণ করছিলেন। এক পর্যায়ে পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্যাপক তদন্ত এবং অনুসন্ধান করি, তার পরবর্তীতে একজনকে আটক করা হয়েছে। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে, তদন্ত করে এবং ভিকটিমের যেমন সুরতাল বা অন্যান্য কার্যক্রম সম্পন্ন পিএম রিপোর্ট সম্পন্ন হয়েছে। পরবর্তীতে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে এবং আমাদের তদন্তের সাপেক্ষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। হ্যাঁ, এটাকেও আমরা আমলে নিচ্ছি, এটাকে ব্যাপক গুরুত্ব সহকারে দেখা হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট ব্যাপক গুরুত্ব সহকারে দেখছেন। চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে অকটেন ছিটিয়ে আগুনে ঝলসে দেওয়া গৃহবধূ নাজমা আক্তার মারা গেছেন। এই ঘটনায় তার স্বামী আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, শুক্রবার রাত 8টার দিকে আব্দুল জব্বারের সঙ্গে স্ত্রী নাজমা আক্তারের ঝগড়া হয়। নাজমা এই সময় রান্না করছিলেন। এক পর্যায়ে স্ত্রীর শরীরে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেন জব্বার। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 5 বছর আগে জব্বারের সঙ্গে নাজমা আক্তারের বিয়ে হয় বলে জানান স্থানীয়রা। চলো হারাই শৈশবে, এই স্লোগানে ফরিদপুরের পদ্মার পাড়ে হয়ে গেল জমজমাট ঘুড়ি উৎসব। আকাশে রং বেরঙের ঘুড়ি উড়িয়ে আনন্দে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। অনেকেই ফিরে যান শৈশবের স্মৃতিতে। সহকর্মী NKB নয়নের তথ্যছবিতে নুসরাত শোভার রিপোর্ট। পদ্মার তীরের ধলার মোড়ের বিকেলের আকাশটাই যেন অন্যরকম হয়ে ধরা দিল। উঠছে নানা রকম ঘুড়ি। বলছিলাম শুক্রবার বিকালে ফরিদপুরের পদ্মার চরে আয়োজিত ঘুড়ি উৎসবের কথা। এতে নিজেদের তৈরি নানা রঙের ঘুড়ি নিয়ে হাজির 5 শতাধিক মানুষ। আমার ফ্যামিলি আসছে আর কি, এখানে ঘোরাঘুরি করছি, খুবই ভালো লাগছে। আমাদের 8মবারের মতো আয়োজন, কিন্তু মনে হচ্ছে যে সেই প্রথমবারের মতোই আমরা সেরকম ফিল পাচ্ছি। আর এখানে অনেক সুন্দর পরিবেশ, একটা সবকিছু দিয়ে সুন্দর একটা আয়োজন করছে। সবাই একত্রিত একটা পুনর্মিলন হয়েছে, যার কারণে আমাদের এখানে মানে প্রতি বছর এই অনুষ্ঠানটা করা হয়। আর খুবই সুন্দর পরিবেশ, সবাই মজা করতেছে, সবাই করছে, আমরাও ঘুরে উড়ালাম। আসলে এমন অনুষ্ঠান প্রত্যেকবার হওয়া উচিত। ঘুড়ি দেখতে কোনোটি পাখির মতো, কোনোটি মাছের আকৃতির, আবার কোনোটির আকৃতি ভয়ঙ্কর ড্রাগনের মতো। এমন বিভিন্ন ধরনের ঘুড়ির দেখা মিলেছে এই উৎসবে। চলো হারাই শৈশবে, তো সেই স্লোগানকে সামনে রেখেই আমরা প্রতিবারের মতো এবারও ঘুড়ি উৎসবটি আয়োজন করেছি এবং আমাদের সারা ফরিদপুরের মানুষ আজকে এই ধলার মোড় পদ্মার চরে সমবেত হয়েছেন। ফরিদপুরে আমি প্রায় 2 বছরের অধিক কর্মরত রয়েছি। যতগুলো ইভেন্ট আমি এখানে অংশগ্রহণ করেছি, এর ভিতরে সবচেয়ে আনন্দজনক এবং সবচেয়ে
সুন্দর একটি অনুষ্ঠান হলো এই ঘুড়ি উৎসব। ফরিদপুরের জেলা প্রশাসন মহোদয় এবং এসপি স্যার আরও প্রশাসনের যারা আছে তারা এমনভাবে এই উৎসবটা পালিত করার জন্য মানে প্রশাসনকে অ্যালার্ট রাখে যে কেউ যদি দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য কোনো অসুবিধা না হয় এবং সবাই যেন সুন্দরভাবে এই উৎসবটা উপভোগ করতে পারে। ঘুড়ি উৎসবের আয়োজন হরহামেশায় দেখা না গেলেও এমন উৎসবে আসতে পেরে খুশি সবাই। প্রতি বছরের ন্যায় অষ্টমবারের মতো ফরিদপুর সিটি অর্গানাইজেশন পেজের আয়োজনে এই উৎসব হয়। আগামীতে জেলাব্যাপী আয়োজনের আশা রয়েছে উদ্যোক্তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।